নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বাংলার রাজনীতির এক অত্যন্ত নাটকীয় এবং বলতে গেলে অপ্রত্যাশিত পট পরিবর্তন নিয়ে কথা বলবো। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা দেখব কিভাবে রাজ্য রাজনীতিতে এক বিরাট রূপান্তর ঘটছে, আর এর একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন মানুষ, শুভেন্দু অধিকারী। চলুন সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং তথ্যের উপর ভিত্তি করে পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। ঠিক আছে, চলুন একদম গভীরে ঢোকা যাক। 15। এই সংখ্যাটা কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট, কারণ আমাদের তথ্যসূত্র বলছে পশ্চিমবঙ্গে টানা 15 বছর ধরে চলা একটা সুপ্রতিষ্ঠিত শাসনে এবার এক বড় সড় ধাক্কা লেগেছে। মানে ভাবুন, দীর্ঘদিনের এমন একটা স্থিতিশীল সরকার, আর তার ঠিক বিপরীতে এই আচমকা আঘাত পুরো রাজ্যের রাজনৈতিক সমীকরণটা যেন চোখের পলকে পাল্টে দিয়েছে। এই অভাবনীয় পরিবর্তনটা বুঝতে গেলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে ওই 2007 সালের দিকে। তখন শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূল কংগ্রেসের একেবারে একনিষ্ঠ কর্মী, বলতে পারেন দলের অন্যতম প্রধান খুঁটি। আর অবাক করা বিষয়টা হল 2021 সালে এসে তিনি এখন প্রধান বিরোধী দল বিজেপির নেতৃত্ব দিচ্ছেন। শাসক দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জার এখন তিনি। একেবারে 180 ডিগ্রি একটা বদল, তাই না? আর এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। অধ্যায় 1, নন্দীগ্রাম আন্দোলনের শিকড়। রাজনীতির এই টাইমলাইনটার দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হবে। 2007 সালের সেই ঐতিহাসিক নন্দীগ্রাম আন্দোলন, যার অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। এরপর 2011 থেকে 2020, প্রায় এক দশক ধরে তিনি তৃণমূল সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী। কিন্তু আসল টুইস্টটা আসে 2020 সালের শেষের দিকে, যখন তিনি দল ছেড়ে সোজা যোগ দিলেন বিজেপিতে। ভাবা যায়, যিনি একদিন দলের ভিত গড়ে দিয়েছিলেন, সময়ের ফেরেই তিনিই হয়ে উঠলেন বিরোধী শিবিরের প্রধান মুখ। প্রাপ্ত তথ্য বলছে, মেদিনীপুরের এই ভূমিপুত্র শুধু যে একজন জনপ্রতিনিধি ছিলেন তা কিন্তু নয়, দলের সংগঠনের একেবারে কোর পিলার ছিলেন তিনি। 2007 সালে তার নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে, তার ওপর ভর করেই কিন্তু বর্তমান প্রশাসন প্রথমবার ক্ষমতায় আসে। একজন সাধারণ ডেডিকেটেড কর্মী থেকে শুরু করে হেভিওয়েট মন্ত্রী, দলের একদম রন্ধ্রে রন্ধ্রে জড়িয়েছিলেন তিনি। দল বদল ও নতুন পথ। তো এখানে স্বাভাবিকভাবেই একটা খুব লজিক্যাল প্রশ্ন ওঠে, এত দীর্ঘদিনের আস্থাভাজন, এত কাছের একজন সহযোগী হঠাৎ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন গেলেন? এই প্রশ্নটা নিয়ে আমাদের একটু ভাবতেই হবে, কারণ এর উত্তর খুঁজলেই আমরা বুঝতে পারব পুরনো মিত্রদের মধ্যে এই যে বিশাল ফাটল, তার আসল কারণটা কি। আমাদের তথ্যসূত্র জানাচ্ছে যে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা হওয়া সত্ত্বেও দলের ভেতরে ধীরে ধীরে বেশ কিছু সাংগঠনিক এবং আদর্শগত বিষয় চরম মতবিরোধ তৈরি হতে শুরু করে, আর এই দ্বন্দ্ব একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছায় 2020 সালের শেষের দিকে, যার রেজাল্ট এই ঐতিহাসিক দলবদল। অর্থাৎ কোনো ব্যক্তিগত রেষারেষি নয়, বরং নীতিগত আর সাংগঠনিক সংঘাতই ছিল এই দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পেছনের আসল কারণ। এবার দেখুন পরিস্থিতিটা কিভাবে মোড় নিচ্ছে। প্রথমে শাসক দল ত্যাগ, তারপর বিরোধী দলে যোগদান, আর সবশেষে সরাসরি শাসক দলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠা। একেই বলে পারফেক্ট পলিটিক্যাল স্টর্ম। রাজ্যে যখন বামপন্থী আর কংগ্রেস ক্রমশ নিজেদের জমি হারাচ্ছে, ঠিক সেই শূন্যস্থানটাই যেন পূরণ করে দিল এই দলবদল। তৈরি হল এক বিশাল রাজনৈতিক মেরুকরণ, আর তিনি হয়ে উঠলেন একমাত্র শক্তিশালী বিরোধী মুখ। অধ্যায় 3, নন্দীগ্রামের নির্বাচনী চমক। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল এই অদ্ভুত বৈপরীত্যটা। একটু ভেবে দেখুন, 2007 সালে যিনি নন্দীগ্রামের রূপকার ছিলেন, 2021-এ এসে সেই নন্দীগ্রামেই তিনি হয়ে দাঁড়ালেন প্রধান চ্যালেঞ্জার। আর সবচেয়ে বড় চমকটা কি জানেন? এই হাই ভোল্টেজ লড়াইয়ে তিনি তার নিজেরই প্রাক্তন নেত্রীকে হারিয়ে দিলেন। নিজের হাতে গড়ে তোলা দুর্গে দাঁড়িয়ে প্রাক্তন দলের বিরুদ্ধেই এই জয়। সত্যি, রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এ এক অভাবনীয় দৃষ্টান্ত। এই একটা জয়, জাস্ট একটা নির্বাচনী জয়, তাকে রাজ্য রাজনীতিতে রাতারাতি একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেল। তিনি এমন একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করলেন যে বিরোধী দলনেতা হিসাবে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনিই হয়ে উঠলেন সবচেয়ে জোরালো কণ্ঠস্বর। শাসক দলের বিপক্ষে এই জয় শুধু যে একটা সিট জেতা ছিল তা কিন্তু নয়, এটা ছিল বিরোধী রাজনীতির কেন্দ্রে তার একটা শক্তপোক্ত ফাউন্ডেশন তৈরি করা। অধ্যায় 4, ভবানীপুরের রণকৌশল। 15,000
এই সংখ্যাটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র অনুযায়ী শাসক দলের একেবারে নিজস্ব গড় বা দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর, সেখানেও শুভেন্দু অধিকারীর স্ট্র্যাটেজির ছাপ এতটাই স্পষ্ট ছিল যে তিনি 15,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ের দাবি নিয়ে এক প্রবল প্রতিপক্ষ হিসেবে নিজেকে তুলে ধরেন। মানে বোঝাই যাচ্ছে তার নির্বাচনী কৌশলটা কতটা অ্যাগ্রেসিভ ছিল। আচ্ছা, আসল বিষয়টা হলো তার প্রচারণার এই মূল দর্শনটা, মমতাহীন পশ্চিমবঙ্গ। আমাদের সোর্স বলছে এটাই হলো তার বর্তমান রাজনৈতিক লড়াইয়ের সবচেয়ে বড় ডাক। রাজ্যের প্রতিটি কোণায় এই স্লোগান ছড়িয়ে দিয়ে বর্তমান শাসক দলের বিরুদ্ধে এক প্রবল হাওয়া তোলার একটা ক্লিয়ার চেষ্টা দেখা যাচ্ছে এখানে। এটা নিছক কোনো কথার কথা নয়, বরং একটা ওয়েল প্ল্যান্ড পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এবার একটা খুব সেন্সিটিভ তথ্যের দিকে তাকানো যাক। ৩০০ প্রাপ্ত তথ্য থেকে আমরা জানতে পারছি যে বিরোধী দলনেতা তার এই লড়াই এবং নির্বাচনের সাফল্যকে সেই ৩০০ জন রাজনৈতিক কর্মীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যারা এই পালাবদলের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। এটা আসলে একদম গ্রাসরুট লেভেলের কর্মীদের আবেগ আর দলের সংকল্পকে আরও শক্ত করার একটা খুব স্পষ্ট বার্তা। অধ্যায় ৫, ক্ষমতার পালাবদল। আর এই পুরো বিষয়টা দারুণভাবে প্রমাণ করে যে লাগাতার রাজনৈতিক আন্দোলন, দীর্ঘস্থায়ী আইনি লড়াই আর একদম তৃণমূল স্তরে একটা শক্তিশালী জনভিত্তি গড়ে তোলার এই যে অবিরাম চেষ্টা, এগুলো কোনো সাময়িক চমক নয়। বিরোধী দলনেতার এই অ্যাগ্রেসিভ অবস্থান আসলে শাসক দলের প্রতি একটা সুসংগঠিত এবং লং টার্ম চ্যালেঞ্জ। এটা শুধু আর ভোটের অঙ্কে সীমাবদ্ধ নেই, বরং একটা সিস্টেম্যাটিক বা পদ্ধতিগত পরিবর্তনের পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। তো আমাদের এই বিশ্লেষণটা শেষ হচ্ছে একটা ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে। আগামী দিনে বাংলার রাজনীতির স্রোত ঠিক কোন দিকে বইবে? বর্তমান রাজনৈতিক সমীকরণ আর এক সময়ের চরম মিত্র থেকে প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠার এই যে মেগা ব্যাটল, এটা সত্যি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবায়। ক্ষমতার এই পালাবদলের চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে কি না সেটা তো সময়ই বলবে, কিন্তু এই মুহূর্তে যা ঘটছে তা যে রাজনীতির ইতিহাসে এক বিরল অধ্যায়, তাতে কোনো সন্দেহ নেই। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।